ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের তৃতীয় লেকচার আজকে। তৃতীয় লেকচার করার পূর্বে অবশ্যই প্রথম এবং দ্বিতীয় লেকচার করে আসতে হবে, তাহলে এই লেকচারটা কিছু বোঝা যাবে। কারণ আমি প্রথম এবং দ্বিতীয় লেকচারে বেসিকটা আলোচনা করেছি। আজকে আমরা চ্যাপ্টার 1 করব, যার নাম হচ্ছে ফর্মুলেশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং বাংলায় যেটাকে বলা হয় আংশিক অন্তরক সমীকরণ গঠন। তো নাম দেখেই বোঝা যাচ্ছে আমরা কি করবো এই চ্যাপ্টারে। কিভাবে আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে হয় তা আমরা শিখবো এই চ্যাপ্টারে। এবং এই লেকচারটা কিন্তু অবশ্যই বিগত দুটো লেকচার করেই দেখতে হবে, কারণ আমি প্রথম এবং দ্বিতীয় লেকচারে কিন্তু বেসিকটা বুঝিয়ে দিয়েছি। তা আমি বলবো সবাইকে প্রথম এবং দ্বিতীয় লেকচার দেখে আসতে। শুরু করা যাক। তো অনেকে ভাবতে পারে যে আংশিক অন্তরক সমীকরণ গঠন এটা আবার শিখার কি আছে এখানে। কারণ যারা সংজ্ঞা জানে বা বিগত দুটো লেকচার যারা দেখছে, তারা খুব ভালো করে জানে যে আংশিক অন্তরক সমীকরণে অবশ্যই কি থাকতে হবে, আংশিক অন্তরজ থাকতে হবে, তাই না? তো আমি তো এটা এখনই বানিয়ে ফেলতে পারি, তাই না? এই যে দেন আমি এটাকে এই যে তৈরি করে ফেললাম একটা আংশিক অন্তরক সমীকরণ, তাই না? তো আমি তো না শিখেই তৈরি করে ফেললাম, কারণ অল্প একটু জ্ঞান থাকলে কিন্তু আংশিক অন্তরক সমীকরণ গঠন করা যায়। যে আংশিক অন্তরক সমীকরণে অবশ্যই আংশিক অন্তরজ থাকবে। তো এটা একটা এক ক্রমের আংশিক অন্তরজ, এটা হচ্ছে দুই ক্রমের আংশিক অন্তরজ। আসলে আমরা যে আংশিক অন্তরজ তৈরি করলাম, এটা কি সমাধানযোগ্য হবে কিনা তা কিন্তু আমরা বলতে পারতেছি না। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আপনি কিন্তু কোশ্চেন তৈরি করলে হবে না। যে কোশ্চেন তৈরি করলে কোশ্চেনের সলভ কি আছে কিনা তা মেবি আপনি জানেন না। আপনি এমন একটা সমীকরণ তৈরি করলেন যেটার সমাধান নাই। ঠিক আছে? সমীকরণ তৈরি করেন আপনি, বাট সমীকরণটার সমাধান নাই, বা এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। সো 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 একইভাবে আংশিক অন্তরক সমীকরণ, এখানে যে বলছে আংশিক অন্তরক সমীকরণ গঠন করা, আমরা শিখব এই চ্যাপ্টারে। এখানে মূলত আমরা এমন আংশিক অন্তরক সমীকরণ গঠন করা শিখব যেটা সমাধানযোগ্য। কথা কি বুঝতে পারছি আমরা? যে আমরা এখানে এমন আংশিক অন্তরক সমীকরণ গঠন করা শিখব যা সমাধানযোগ্য। এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের টপিক। তো আমরা কিছু ফরমাল ডেফিনিশন দেখি আংশিক অন্তরক সমীকরণের, যেন কোনো কনফিউশন না থাকে। এই যে, তো আংশিক অন্তরক সমীকরণ তো প্রথমত একটা সমীকরণ। তো সংগঠনটি এমনভাবে হবে, যদি কোনো সমীকরণে, তো সে অলরেডি একটা সমীকরণ, আমরা যদি একটি স্বাধীন চলক পাই, তো সাধারণত কিন্তু অধীন চলক, সাধারণত একটি অধীন চলক থাকবে এবং দুই বা ততোধিক, দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, আমি মার্ক করে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, দুই বা ততোধিক স্বাধীন চলক থাকবে এবং ওই সকল স্বাধীন চলক সমূহের সাপেক্ষে অধীন চলকের আংশিক অন্তরজ সমূহ থাকে। তো আমি কিন্তু বিগত লেকচারে এরকম কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম, যে এখানে কিন্তু একটু খেয়াল করে দেখতে পারবা, এটা কিন্তু একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এখানে এই এক্স ওয়াই জেড কি তিনটাই কিন্তু স্বাধীন চলক, এবং ইউটা কি অধীন চলক। তো অধীন চলক কিন্তু এখানে একটাই, এবং এক বা একাধিক কিন্তু স্বাধীন চলক থাকতেছে। এখানে কিন্তু দুইটা স্বাধীন চলক এক্স এন্ড ওয়াই, এখানে তিনটা আছে স্বাধীন চলক এক্স ওয়াই জেড। সো এটাই বলতেছে আমাদের, আগেই বলে দিচ্ছে সমীকরণে একটি অধীন চলক থাকবে এবং দুই বা ততোধিক স্বাধীন চলক থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমি তখন ভুলে বলছিলাম এক বা একাধিক না, দুই বা ততোধিক, মিনিমাম দুইটা স্বাধীন চলক থাকতেই হবে আমাদের আংশিক অন্তরক সমীকরণে। এবং ওই সকল স্বাধীন চলক সমূহের সাপেক্ষে, তা আমরা ভালো করে জানি যে আমাদের যে অন্তরজ তৈরি হয় এইভাবে বা এইভাবে, ওইটা কিন্তু স্বাধীন চলকের সাপেক্ষেই বলে থাকি আমরা। এটা কি? এটা হচ্ছে একটা এক ক্রমের
আংশিক অন্তরজ, এক ক্রমের আংশিক অন্তরজ কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এটাও কিন্তু একটা এক ক্রমের আংশিক অন্তরজ বাট ওয়াই এর সাপেক্ষে। সো এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে, এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে জেড এর এক ক্রমের আংশিক অন্তরজ এবং এটাকে বলা হয় এক্স এর সাপেক্ষে জেড এর এক ক্রমের আংশিক অন্তরজ। তো আশা করি এটা তোমরা সবাই পারো। তো অবশ্যই ১ম এবং ২য় অবশ্যই লিখতে হবে। তবে এই আংশিক অন্তরজ আমাদের থাকতে হবে সমীকরণ। তবে সেই সকল সমীকরণকে আমরা আংশিক অন্তরজ সমীকরণ বলতে পারব। ঠিক আছে? তো সাধারণত z কে অধীন চলক ধরা হয় এবং x and y কেই স্বাধীন চলক হিসেবে বিবেচনা করা হয়। তো তোমরা কিন্তু এই বইতে বেশিরভাগ ক্ষেত্রেই ২ টি স্বাধীন চলক বিশিষ্ট আংশিক অন্তরজই দেখতে পাবা। ২ টি স্বাধীন চলক বিশিষ্ট আংশিক অন্তরজ সমীকরণই বেশি দেখতে পারবা। সো এটা হচ্ছে আমাদের আংশিক অন্তরজ সমীকরণটা হচ্ছে এইটা। দেখো এটাকে সাধারণ আকারে লেখা হয়েছে আর কিছুই না। অর্থাৎ আমি যদি এটাকে বলি যে এখানে দেখাই দিই আমি। এটাকে আমি ইচ্ছা করলে একটা ফাংশন ট্রিট করতে পারি, তাই না? যে এটা হচ্ছে আমাদের x, এখানে আমাদের স্বাধীন চলক হচ্ছে x, y এবং p। এটাকে আমি p ডিক্লেয়ার করতেছি এই অন্তরজকে এবং q বলা যায়। কিন্তু এটা যদিও q না, একটা কাজ করি এটাকে আমি আ এভাবে লিখি z, যেটা হচ্ছে আমার অধীন চলক এবং এটা হচ্ছে আমাদের z, y। ঠিক আছে? তো এখানে আমার স্বাধীন চলক কয়টা? ২ টা x and y। তো আমি ফাংশন আকারে লিখলাম এটাকে। অর্থাৎ আমি এই সমীকরণটাকে ফাংশন আকারে লিখব এখন। তো এর মধ্যে স্বাধীন চলক হচ্ছে x এবং y এবং z হচ্ছে আমাদের অধীন চলক, সেটাও লিখলাম আমি। এবং p এবং q টা কিন্তু আমাদের জাস্ট অন্তরজ। তো আমি এটাকে p ডিক্লেয়ার করলাম। এটাকে আমি q ডিক্লেয়ার করলাম। ঠিক আছে? তখন কিন্তু আমরা এটাকে এভাবে লিখতে পারব। সো ওরা কিন্তু এটাই বলছে যে এইটা দিয়ে কিন্তু আমরা কি বুঝাই? এই del z বাই del x এর জায়গায় আসলে p বা q বসানো যায়। ঠিক আছে? সো এইটা একটা সেম জিনিস। তাহলে আমাদের কি হচ্ছে এখানে? যে এই আংশিক অন্তর সমীকরণটিকে আমরা এইভাবে লিখতে পারি এই আকারে। যেখানে del z বাই del x এবং del z বাই del y হচ্ছে আংশিক অন্তর সহগ বা আমরা আংশিক অন্তরজ বলি শুধু। তো আশা করি এই ফরমাল ডেফিনিশনটা আমরা বুঝতে পারছি যে এখানে কি হচ্ছে। আমরা এখন দেখব আংশিক অন্তরক সমীকরণের ক্রম বা অর্ডারটা আসলে কি। তো কোনো আংশিক অন্তরক সমীকরণের এই একটা আংশিক অন্তরক সমীকরণ সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের, দেখো এটাও কিন্তু একটা অন্তরজ, এটাও কিন্তু একটা অন্তরজ, তাই না? তাই আমাকে কে বলতে পারবে যে এখানে কোন অন্তরজটা আসলে কোন অন্তরজের ক্রম সবচেয়ে বেশি? তো অবশ্যই কিন্তু এইটা, তাই না? এটা ৪ ক্রমের একটা অন্তরজ। তাহলে এটা ১ ক্রমের একটা অন্তরজ। তো সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকেই, যেহেতু এটি হচ্ছে কি সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ এই সমীকরণের, তাহলে ওর ক্রমটাকেই আমরা এই সমীকরণের ক্রম বলে থাকবো। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। যেহেতু এটাকে ক্রম কত ৪, এটাকে আমরা কি বলবো? একটা ৪ ক্রমের আংশিক অন্তরক সমীকরণ। ঠিক আছে? এবার আমরা দেখি আংশিক অন্তরক সমীকরণের মাত্রাটা কি বা ডিগ্রিটা কি? সর্বোচ্চ ক্রমধারী যেই আমাদের অন্তরজ রয়েছে, এটা কিন্তু আমাদের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ। যার ক্রম হচ্ছে ৪। এটা হচ্ছে ১ ক্রমের অন্তরজ। ঠিক আছে? তাহলে এই সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রা কি? ওর মাত্রা কত? ২। সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রা কি আমরা বলব ওই সমীকরণটার মাত্রা। এর জন্য আমাদের সমীকরণ কি হবে? একটা দ্বিমাত্রিক সমীকরণ হবে। তো অনেকে ভাবতে পারে আমার ৩ তো সর্বোচ্চ না। ৩ তো আর আমাদের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের সর্বোচ্চ মাত্রা না। ঠিক আছে? সো আমরা কিন্তু মাত্রা কি সর্বোচ্চ কিনা সেটা দেখব না। আমরা দেখব যে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রা কত সেটি আমরা দেখব। এটা যদি ১ হইতো তাহলে আমাদের কি হইতো? এটা একটা ১ মাত্রার আংশিক অন্তরক সমীকরণ হইতো। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই। আমাদের কিন্তু বীজগণিতে আমরা এই জিনিসটা খুব ভালো করে পড়ছিলাম যে ধরো 2x + 3 = 0
তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি একমাত্রিক সমীকরণ, তাই না? একমাত্রিক সমীকরণ বলা হয় এটাকে। বা অনেকে রৈখিক বলা হয়। অনেকে তো রৈখিক বা একঘাত বিশিষ্ট একঘাতী সমীকরণ। এই কয়েকটা নামে ডাকা যায়। তো আমরা একমাত্রিক আর রৈখিক বলতে কিন্তু একই জিনিস বুঝি তখন বীজগণিতে। কিন্তু পিডিইতে বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এ কিন্তু একমাত্রিক কথার সাথে কিন্তু রৈখিক কথার কোনো মিল নাই। রৈখিক এটা আলাদা কনসেপ্ট, একমাত্রিক এটা আলাদা কনসেপ্ট। ঠিক আছে? এবং একমাত্রিকের সাথে যোগাশ্রয়ের কোনো মিল নেই। কিন্তু অবশ্য যেহেতু রৈখিক এবং যোগাশ্রয় সেম জিনিস, হ্যাঁ? রৈখিক যা তাই কি যোগাশ্রয়। তো আমি একটা কাজ করি এখানে। এটাকে ইংলিশে বলে লিনিয়ার, হ্যাঁ? লেখাই রয়েছে এখানে লিনিয়ার। যোগশ্রী মানেও কিন্তু লিনিয়ার। ওকে? সো এইখানে একমাত্রিক আংশিক অন্তরক সমীকরণকে কিন্তু রৈখিক কিন্তু বলা যাবে না। কিন্তু বীজগণিতে কিন্তু আমরা কিন্তু এরকম করছি। আমরা একমাত্রিক বীজগাণিতিক সমীকরণকে কিন্তু আমরা রৈখিক সমীকরণ বলতাম। ঠিক আছে? সো এই বিষয়টি মাথায় রাখি আমরা যে রৈখিকতা এবং একমাত্রিকতা এটা ডিফারেন্ট জিনিস দুইটা। এবং সেটা সামনে ক্লিয়ার হয়ে যাবে আস্তে, আস্তে। আচ্ছা। এখন কিছু কথা ছিল এখানে যে আমাদের থিওরাম যে, যে থিওরাম গুলো রয়েছে এখানে, আমি মনে করি যে থিওরাম গুলো পরে করলে বেশি ভালো হয়। কেন? কারণ থিওরাম শুরুতে যদি থিওরাম করি অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। যে আমরা কেন এটা করলাম, কেন না করলাম। আমি যদি থিওরাম গুলো জাস্ট কিছুই নেই এখানে যে আমাদের যেই নিয়মে আমরা ম্যাথ গুলো করব, ওই নিয়মটা কোথা থেকে আসছে সেটাই কিন্তু এই থিওরামে আসলে এক্সপ্লেইন করা হয়েছে। যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যে থিওরাম গুলো রয়েছে, হ্যাঁ? অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ডিফারেন্স হিসাবটা। বাট পার্শিয়ালে অবশ্যই থিওরামের আগে আমরা ম্যাথ করতে চাই। আমরা ম্যাথ করব আগে। তারপরে ম্যাথটা বোঝার পর যখন আমরা থিওরামটা দেখব আমাদের কাছে থিওরামটা এমনি মেক সেন্স করবে এবং খুবই ইজি লাগবে তখন থিওরামটা। আমরা এখন এই ম্যাথটি করব। তো এই ম্যাথটি করার পূর্বে আমরা জেনে নিব যে এখানে আমরা কয়ভাবে বা কত উপায়ে আমরা আংশিক অন্তর সমীকরণ গঠন করতে পারি। দুটি মাত্র উপায় রয়েছে আংশিক অন্তর সমীকরণ গঠন করার জন্য। সেটা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করার মাধ্যমে আমাদের কাছে একটা বীজগাণিতিক বা তুরীয় সমীকরণ থাকবে এবং সেই তুরীয় সমীকরণ বা বীজগাণিতিক সমীকরণ থেকে ইচ্ছামূলক ধ্রুবক, এখানে কিন্তু A এবং B হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। এই ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করার মাধ্যমে আমরা আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে পারি। এটা কিন্তু একটা আংশিক অন্তরক সমীকরণ যেখানে P এবং Q হচ্ছে আমাদের অন্তরজ, এক ক্রমের অন্তরজ। বা ইচ্ছামূলক ফাংশন অপসারণ করার মাধ্যমে আমরা আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে পারি। সো এই কনসেপ্টটা এখন মাথা উপর দিয়ে যেতে পারে। এটা কি বলল? তো আমরা সরাসরি ম্যাথে চলে যাবো এখন। আর বেশি পড়ার দরকার নেই। ম্যাথ করতে, করতে এই জিনিসটা বুঝে যাবে তোমরা। কিভাবে করতে হবে আমাদের। তো আমরা শুরু করে দিই। দেখো এখানে বলা আছে কি? নিম্নের সমীকরণ হতে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন। তো আমাদের এখানে কি দেয়া আছে? সেটা আমরা লিখে ফেলি আগে যে আমাদের দেয়া আছে z equals to x plus a y plus b, তাই না? এবং এটাকে আমরা ওই যে বললাম যে আমাদের এমন আকৃতির একটা যে সমীকরণ থাকে যেখানে ইচ্ছামূলক ধ্রুবক থাকলে আমরা ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে আমরা এমন আকারের একটা আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে পারি। এগুলো এখনো যদি ক্লিয়ার না হয় কোনো সমস্যা নাই, ম্যাথ করতে, করতে ক্লিয়ার হবে। ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, আমরা এই সবকিছুকে আমরা এই সাইডে নিয়ে আসি, বাম সাইডে। y plus b equals to 0. তো এখানে একটু খেয়াল করে দেখি, এটা লেখা লাগবে না এই জিনিসটা। তাও আমি লিখে দিচ্ছি যে এটা কিন্তু আমাদের এমন আকৃতি হচ্ছে না দেখতে? যেখানে আমাদের a b হচ্ছে এরকম। ঠিক আছে? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? তাহলে এখন কিন্তু আমাদের ওই ফরম্যাটে চলে আসছে। এই যে আমাদের ২ টাই এখানে কি a b এবং b টাই কিন্তু আমাদের এখানে ইচ্ছামূলক ধ্রুবক। ঠিক আছে? এবং এখানে আমাদের স্বাধীন চলক কোনটা? কে বলতে পারবি? আমাদের স্বাধীন চলক কিন্তু এখানে x এবং y এবং আমাদের অধীন চলক কিন্তু z। এটা কিন্তু আমাদের অধীন চলক। সো এইভাবে লিখে নিতে হবে আগে। ঠিক আছে? তো এই ফরম্যাটে আমরা লিখলাম আমরা এবং এটাকে আমরা বলব ১ নং সমীকরণ। এটা হচ্ছে আমাদের ১ নং সমীকরণ। আচ্ছা,
পরে কি বলা হয়েছে এখানে? একটু আমরা আবার একটু দেখে আসি এখানে যে কি বলা হয়েছে। বলছে এখানে যে A এবং B টা কিন্তু দেখছো অপসারণ হয়েছে এখানে। নাই কিন্তু A আর B এখানে। হ্যাঁ? এটাকে আমরা ট্রান্সফর্ম করে আমরা এরকম বানাই ফেলছি। তো A আর B কিন্তু এখানে বিলুপ্ত হয়ে গেছে। তো মূল কথা এখানে অপসারণ করা মানে বিলুপ্ত করা, হ্যাঁ? A আর B কিভাবে বাদ দেয়া যায়? এখন এটা কিন্তু ভালো করে আমরা জানি এখান থেকে এই A, B কিভাবে বাদ দিতে পারে? আমি যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে কি হবে? ধ্রুবক তখন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। ধ্রুবকের অন্তরীকরণ শূন্য। তো আমি যদি ১ কে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কিন্তু অন্তরীকরণটা আমরা করব আংশিক অন্তরীকরণ। কারণ যেহেতু আমরা এখানে আংশিক অন্তরক সমীকরণ তৈরি করতেছি বা গঠন করতেছি, তাই অবশ্যই কি করতে হবে? আংশিক অন্তরীকরণ। তো ১ কে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। করণ করে পাই। আমি মনে করি একটা ম্যাথ যদি কেউ ভালো করে বুঝে করে তাহলে তার কিন্তু মানে বেশি ম্যাথ করার প্রয়োজন পড়ে না। বা ম্যাথ যদি কমনও না আসে তাও সে পারবে। তাহলে আমরা ১ কে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। তো ১ম এ করলে কি হবে? del z বাই আমরা del x পাবো। আচ্ছা পরে কি হবে? পরে যেহেতু এখানে আমাদের ২ টা ফাংশন আকারে আছে। x প্লাস a একটা ফাংশন চিন্তা করব। y প্লাস b কে একটা ফাংশন চিন্তা করব। তো আমি x প্লাস a টা কি c রাখি আপাতত। c রেখে আমি y প্লাস b কে অন্তরীকরণ করি, আমি কত পাবো? x এর সাপেক্ষে আমি y প্লাস b কে যদি আংশিক অন্তরীকরণ করি, আমার কিন্তু 0 আসবে। তাই না? হুম। তারপরে আবার এখানে কিন্তু আমাদের মাইনাসটা পড়বে। এটা কিন্তু UV ফর্মুলায় এপ্লাই করতেছি আমি। u কে c রেখে b কে অন্তরীকরণ করা এবং b কে c রেখে u কে অন্তরীকরণ করা এবং এই মাইনাসটা কিন্তু আমাদের এই মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে যাচ্ছে। ওকে? দেন আমরা এখানে কি করব? আমরা এখানে y প্লাস b কে স্থির রাখবো এবং দেন x প্লাস a কে আমরা অন্তরীকরণ করব। তখন কিন্তু আমরা আসলে 1 পাবো। কারণ x কে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে 1 পাবা। আর a কে যদি অন্তরীকরণ করা হয় আংশিক অন্তরীকরণ তাহলে তুমি 0 পাবা। এবং এখানে আমাদের ডান সাইডে তোমাদের 0 ই থাকবে। তার মানে কিন্তু এই ১ নং সমীকরণ পুরোটাকেই কিন্তু আমরা x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি। তাই আমরা del z বাই del x পাচ্ছি এখানে। মাইনাস y প্লাস b পাচ্ছি এখানে। ইকুয়ালস টু 0। তাহলে y প্লাস b আমাদের কত আছে সেখানে? del z বাই del x। তো তুমি এটাকে ২ নং সমীকরণ দিবা। ঠিক আছে? তো আবার তুমি কি করবা? এই ১ নংকে আবার এবার y এর সাপেক্ষে আমরা এটাকে আংশিক অন্তরীকরণ করব। y এর সাপেক্ষে। তুমি খেয়াল করে দেখবা সব বেশিরভাগই সেম নিয়মে করব। আমরা এরকমই করব। সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। আংশিক আর লিখলাম না? তো এটাকে আংশিক অন্তরীকরণ করলে আমরা কি পাবো? আমরা এখানে x প্লাস a পাবো এখন। এটা আমি স্কিপ করলাম। তো এক্সামটা আমি কিন্তু তোমরা কিন্তু পুরোটাই করবা। del z বাই del x এইখানে আমাদের কি আসবে? del z বাই del y আসবে। del z বাই del y। এটা হচ্ছে আমাদের ৩ নং সমীকরণ। তাহলে এই যে আমাদের ১ নং সমীকরণ এখানে ২ নং এবং ৩ নং। এই যে একবার করে আমি আংশিক অন্তরীকরণ করলাম। করার পর তোমাকে দেখতে হবে যে এই ২ আর ৩ এর মান কি এখানে বসায় দেয়া যায় কিনা? বসায় দেওয়ার পর কি আমাদের a আর b টা কি বিলুপ্ত হয় কিনা? যদি হয় তাহলে তুমি বসায় দিবা। তো দেখো এখানে কিন্তু y প্লাস b এর ভ্যালু কত আসছে? del z বাই del x। তো এখানে কিন্তু আমি del z বাই del x লিখতে পারবো। আর এখানে কি লিখতে পারবো? del z বাই del y বসাতে পারবো এখানে। y প্লাস b এর জায়গায়, x প্লাস a এর জায়গায়। ঠিক আছে? তো আমরা এই ২ ও ৩ এর মান একে বসিয়ে দিব। তো ২ ও ৩ এর মান একে বসিয়ে পাই। একে বসিয়ে পাই। কি পাবো এখানে আমরা? আমরা কিন্তু z মাইনাস এখানে আমরা এটাকে z মাইনাস del z del x এবং del z del y পাবো আমরা ইকুয়ালস টু 0। এখন তুমি চাইলে ইচ্ছা করলে এই del z del y কে del z del x কে আমরা p ডিক্লেয়ার করি। এটা বলে দিই আমি। ঠিক আছে? আমরা এই del z del x কে আমরা p ডিক্লেয়ার করি এবং del z del y কে আমরা আসলে q ডিক্লেয়ার করি। তুমি এটাকে রিপ্লেস করতে পারো ইচ্ছা করলে। উইচ তোমার এটা করতে পারো, না করলে না করতে পারো। তো del z বাই del x হচ্ছে p এবং এখানে q আসে তাহলে 0। দেখো এটাই কিন্তু আমাদের আসলে কি? এটা হচ্ছে আমাদের phi অফ x, y, z, p, q ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের আংশিক অন্তরক সমীকরণ। এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে? আংশিক অন্তরক
সমীকরণ। তাহলে এই ম্যাট্রিক্সটা আবার দেখি তো আমি। এটা কি করলাম আমরা? আমরা ইচ্ছামূলক ধ্রুবক কিন্তু অপসারণ করলাম। এখানে ইচ্ছামূলক ধ্রুবক কি ছিল? A এবং B ছিল। স্বাধীন চলক কারা ছিল? X এবং Y ছিল এবং আমাদের z টা কি ছিল? অধীন চলক ছিল এখানে। ঠিক আছে? তো এটাকে আমরা কি করলাম? ১ নং সমীকরণকে আমরা x এর সাপেক্ষে একবার এবং y এর সাপেক্ষে একবার আংশিক অন্তর্গ্রহণ করে আমরা যে মান ২ টা পাইছি ২ এবং ৩ নং সমীকরণ হিসেবে এবং ওই ২ টা মানকে আমরা একে বসিয়ে দিয়েছি। আমাদের সমাধান হয়ে গেছে। তো বেশিরভাগ ম্যাথই এভাবে চলবে এবং কিছু ম্যাথ রয়েছে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমাদের অ্যালগরিদম রয়েছে যে কিভাবে আমরা অ্যালগরিদমের সাহায্যে এই ম্যাথগুলো করতে পারি। হ্যাঁ, এই বইয়ের যে ম্যাথগুলো রয়েছে, এই বইয়ের এই ম্যাথগুলো আসলে এই অ্যালগরিদম দিয়ে হয়ে যাবে সব। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ প্রসেস। যে আমি ১ম এ কি চিন্তা করব, কিভাবে কি চিন্তা করে কিভাবে কি করব যেন আনকমন আসলেও পারা যায়। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নতুন ম্যাথ করব। ধন্যবাদ।